আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর। তুমি একা কেন? মুনতাহা কোথায়? জানি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হোমওয়ার্ক ছিল কোনো বলো তো তুবা? হোমওয়ার্ক ছিল আমি তো ওটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তুমি আমাকে পাঠিয়ে রেখেছো? জি মিস। আচ্ছা আমি চেক করে দিচ্ছি। তোমার কোনো কোয়েশ্চেন আছে বা কোনোটা বুঝো নাই এমন কোনো টপিক আছে? আচ্ছা, স্কুলে কি পাঠিয়েছো তুমি? জি। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো দেখেছিলে? উদাহরণগুলো কি বাসায় দেখেছিলে? আচ্ছা, তুমি আমাকে আগেই হোমওয়ার্ক পাঠায় রাখছো। এটা তো আগের। নতুন আমি কোনো হোমওয়ার্ক দেইনি। আমাদের উদাহরণগুলো দেখতে বলা হয়েছিল আর আমাকে তো ওইটাই দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে। তুমি কি উদাহরণগুলো দেখছো? আমরা লাস্ট কত পর্যন্ত করছিলাম? কোনটা পর্যন্ত করছিলাম? ৩৬ পেজ পর্যন্ত পড়ছিলাম। ৩৬ পেজ। ৩৬। এটা তো করিনি। এই যে ঘনত্ব দিয়ে এটা করেছি, সোনার ঘনত্ব এত, দৈর্ঘ্য প্রসারণ সহগ এত। এটা তো বাকি। না, এটা এটা মনে আমাদেরকে করেছি। করতে বলা হয়েছিল। এটা তোমাদেরকে করতে বলেছেন। তুমি কি করেছো তুবা? জি, এটা তো করে পাঠাই দিছি। মানে এমনিতে কই দেখতে আমার বলছেন কাছে আর তো এটা আসে নাই। করাই দিবেন। আচ্ছা, বাট তুমি কি এমনি আমাকে পাঠিয়েছো? হ্যাঁ, পাঠাইছি তো। কবে পাঠিয়েছো বলো তো? আসেনি। আচ্ছা, আরেকবার আমাকে সেন্ড করো। আচ্ছা, এর আগে বলো এটা কি করতে পারছো? বুঝছো? হ্যাঁ, কোয়েশ্চেনটা এটা করছি কিন্তু বুঝায় দেন। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমি প্রশ্নটা বুঝিয়ে দেই, তারপর আমরা তখন আরেকবার আরেকটা কোয়েশ্চেন দিয়ে আমি প্র্যাকটিস করাবো। তার এখানে বলেছে স্বর্ণ বা সোনার ঘনত্ব 19.30 গ্রাম পার সিসি। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি এত হয়, এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব কত হবে? আচ্ছা। তো ভালো করে বুঝো এটা আগে। এখানে আমরা ঘনত্ব চলে আসছে। সো এটা আবার আমাদের অন্য একটা ক্লাসের ফর্মুলা, সেটা হচ্ছে ঘনত্ব ইকুয়ালস টু রো। এটাকে বলে রো। রো ইকুয়ালস টু m/v। এখানে m কি বোঝায়? লিখে নাও। রো কি বোঝায়? রো হচ্ছে ঘনত্ব বোঝায়। কি বোঝাচ্ছে এটা? ঘনত্ব। ঘনত্ব মানে একক আয়তনে সে কতটুকু ভর ক্যারি করে, হ্যাঁ? m হচ্ছে কি বোঝায়? এই ভরটা বোঝায়। আর ভি কি বোঝায়? আয়তন বোঝায়। তুমি কি আমাকে বলতে পারবা কোনটার একক কি? বলতে পারবা? কোনটার একক কি? না। কেন? ভরের একক কি বলো? ভরের একক কি? ঘনত্বের একক কি? ভরের একক। ভরের এসআই একক কি হবে? তোমার ভর কত? এটা কোন এককে বলবা তুমি আমাকে? এটা পারবো না। ভরের একক জানি না। 19 তুবা, দশমিক আর একটু পড়াশোনা করতে হবে। ভরের একক কি? তুমি এই যে কেজি। কেজি এতক্ষণ লাগে। আয়তনের একক কি? এসআই একক কি? এসআই একক হচ্ছে মিটার কিউব, হ্যাঁ? কিন্তু আমরা সাধারণত ঘনত্বের বেলায় আমরা এসআই এককগুলো তোমাদের বইয়ে লিখে না, হ্যাঁ? ওরা কেজির বদলে সিজিএস একক ইউজ করে, গ্রাম। যেমন ওরা জিএম লিখেছে গ্রাম, হ্যাঁ? আর আয়তনের একক ওরা ইউজ করে সেন্টিমিটার কিউব। এখন দেখো সেন্টিমিটারের সি আর কিউবের সি। তাহলে সেন্টিমিটার কিউবকে কি আমি সিসিও লিখতে পারি?
তাহলে আয়তনের একক করে ইউজ করে সেন্টিমিটার কিউব অথবা সিসি, বুঝতে পারছো? জি। তাহলে ঘনত্বের একক কি দাঁড়াবে? ঘনত্বের একক কি দাঁড়াবে বলো? ঘনত্ব হচ্ছে মাস মানে এম ডিভাইডেড বাই ভি, তাহলে ঘনত্বের একক কি দাঁড়ায়? কেজি মিটার পার সেকেন্ড। না, সেকেন্ড কোত্থেকে আসছে? ঘনত্বের একক কি দাঁড়াবে? মাস, ভরের একক কি এখানে? কেজি। কেজি। আর আয়তনের একক কি? সিসি। না, এই কেজি বললে এটা বলো, কেজি হলে কি মিটার কিউব না? এটা এসআই একক। তাহলে কি হবে, এককটা কি হবে? কেজি মিটার কিউব। কেজি পার বা কেজি মিটার কিউব ইনভার্স বলতে হবে, বা কেজি মিটার ইনভার্স 3। এটা হচ্ছে তার এসআই একক। আর সিজিএস এ কি হবে? সিজিএস এটা বলো, ব্রেকেটে দেয়া আছে। কেজির বদলে গ্রাম ব্যবহার করার, মিটারের বদলে সেন্টিমিটার ব্যবহার করা, তাহলে সিজিএস একক কি হবে? ঘনত্বের একক সিজিএস এ কি হবে তোমা? কথা বলছি না কেন? আচ্ছা, কথা না বললে আর কি করব, এটা হবে গ্রাম সেন্টিমিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা গ্রাম পার সিসি। এটাই দেখো তোমাদের বইয়ে লিখেছে, গ্রাম পার সিসি। তার মানে তারা কোন একক ব্যবহার করছে? এসআই একক না সিজিএস একক? কোনটা ব্যবহার করছে? তুবা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করতে হবে তো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে গ্রাম পার সিসি এটা বলতে হবে না আমাকে? এটা কোন একক, সিজিএস একক না এসআই একক? সিজিএস একক। ভেরি গুড। এবার আসে এখানে যাই, তো ঘনত্ব দেয়া আছে তোমার কাছে, হ্যাঁ। দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা কি দেয়া? আলফা বিটা গামা কোনটা দেয়া? কোনটা দেয়া আছে? দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা কি বেটা। দেয়া? বেটা। হ্যাঁ, বেটা দৈর্ঘ্য দেওয়া। প্রসারণ সহগ বই থেকে দেখো আলফা বিটা গামা কোন ভ্যালুটা দেয়া? কোনটাকে দৈর্ঘ্য প্রসারণ বলে? বইয়ে দেখো কোনটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ? কোনটাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়? আলফা। আলফা। তো উল্টা বলছো কেন? লিখো আলফার ভ্যালু দেয়া আছে, দিয়ে ডান পাশে সব আলফার ভ্যালু তুলো। কত দেয় আলফার ভ্যালু? আলফার ভ্যালু দেয় 114.14 ইন্টু 10⁻⁻6। আর একক কি দেয়া? পার ডিগ্রি সেলসিয়াস। এটাকে পার ক্যালভিনও লিখতে পারো, আমরা কিন্তু শিখাইছি যে কেন পার ডিগ্রি সেলসিয়াসকে পার ক্যালভিনও লেখা যায়। তারপরে বলছে কি তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসটা কিসের ভ্যালু তুবা? T1 T2 নাকি এদের কোনটা, এটা কিসের ভ্যালু বলো? বলতে পারবা তুবা? T1। এই যে এগুলা বললে তো হবে না, বলছে তাপমাত্রা বাড়ালে। আরো চিন্তা করো, আর একটু চিন্তা করো। আমরা সাধারণত যদি T1 থেকে T2 বাড়াই তাপমাত্রা, তাহলে বলো তো এই 100 ডিগ্রিটা কার ভ্যালু? 100 ডিগ্রি সেলসিয়াসটা কার ভ্যালু দিচ্ছে? T1 T2? টিপুর। কত T2-র ভ্যালু হয়নি। তোমার বয়স ধরো এখন 15 বছর, হ্যাঁ। তোমার বয়স যদি 5 বছর বাড়াই, ধরো সাপোজ 5 বছর পর তোমার বয়স হবে 20 বছর। তো কোশ্চেনে বলছে কি তোমার বয়স কত আমি জানি না, তোমাকে বলছে যে বয়স যদি 5 বছর বাড়ানো হয় তাহলে 5টা কিসের ভ্যালু?
তোমার প্রথম বয়স যে 15 বছর সেটা নাকি 20 বছর সেটা নাকি এই দুটার পার্থক্য? কোনটা? 2 বা একটু রেসপন্স করতে হবে তো। টি2 ভ্যালু এটা। না, তুমি আগে রেসপন্স করো, আমি যখন কোয়েশ্চেন করবো অ্যান্সার দিতে হবে সাথে সাথে। মনে করো মনে করো একটা রশ্মি আছে বা একটা লাঠি আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এটার দৈর্ঘ্য আমি বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে দৈর্ঘ্য হলো 10 মিটার। তাহলে আমি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছে? দৈর্ঘ্য কত বৃদ্ধি করছে? 10 মিটার। 10 মিটার তো পরে দৈর্ঘ্য হয়েছে, আগে ছিল 1, বৃদ্ধি করছো কত সেটা বলো। 9 মিটার। 9 মিটার। তো আমি যদি বলতাম 9 মিটার বৃদ্ধি পেয়ে সেটা 10 মিটার হয়েছে এরকম। সো ওরা কত মিটার বৃদ্ধি করছে, কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে? কত ডিগ্রি 100 সেলসিয়াস? ডিগ্রি। তাহলে এটা কি হবে, এটা কিসের ভ্যালু? এদের পার্থক্য না বৃদ্ধি করা? জি। তো এটা বুঝো না কেন? এটা লিখো আমার সাথে। তাহলে এটা হচ্ছে T2 - T1, এটা কি বুঝছো? এটা পুরোটাই T2 - T1 এর ভ্যালু। T1, হ্যাঁ পুরাটা। এখন ধরো যদি আগে আগে আমার বাসার টেম্পারেচার T1 যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে মনে রাখবে T2 হবে 150, বুঝছো? এর জন্য তো 100 ডিগ্রি আমি বাড়াইছি। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে আসো বাড়ালে এখন বলতে ঘনত্ব কত হবে। আচ্ছা, ঘনত্ব টনত্ব জানি না, তোমার কাছে আলফা দেয়া আছে, ঘনত্ব পরে, হ্যাঁ ঘনত্বের সূত্র কি? রো ইকুয়ালস টু এম বাই ভি। তো আমার আসলে ভিটা বের করতে হবে। তো তুমি আমাকে বলো তো, তোমার কাছে রো আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ভি হচ্ছে আয়তন, তাহলে আমার গামা লাগবে না আয়তনের জন্য? আয়তন জি, প্রসারণ সহগ। গামা লাগবে। গামা মানে কত আলফা? একটা সূত্র ছিল, গামা মানে কত আলফা, বই থেকে দেখেই বলো তুমি আমাকে। সি। গামা মানে 3 আলফা। তাহলে তুমি যেখানে গামা দেখবে সেখানে 3 আলফা বসায় দেবে। হ্যাঁ, তো আমার এখন কি লাগবে? আমার এখন লাগবে ভি। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে V2 ইকুয়ালস টু, কি জানো বলো, V2 এর ফর্মুলা কি লিখবা? V2 ইকুয়ালস টু V1 গামা ভি ডেল টি, জানো এটা? V1 প্লাস গামা ভি, আর এখানে আমি দিব হচ্ছে T1 T2 - T1 মানে গামা V1 আর কি, আর T2 - T1। দেখো ঠিক আছে কিনা, সূত্রটা একবার চেক করে নাও। ঠিক আছে? এখানে তো V1 দেওয়া নাই। হ্যাঁ ওয়েট করো, V1 না দেয়া থাকে, এটা তো সূত্র, এটুকু বুঝছো? জি, এটা সূত্র বুঝছি। আচ্ছা, এখন তোমার কোশ্চেন হচ্ছে, আমরা আসি তোমার কোশ্চেনে আসি। আমাদের সমস্যা কি, এখানে V1 দেয়া নাই, তখন আমি বলবো সমস্যা নাই তো, বা এখানে তো রো দেয়া আছে, রো ওয়ান ধরো। তাহলে রো ওয়ান মানে ইকুয়াল টু কত হবে? কোন একটা মাস, এই জিনিসটার মাস ডিভাইডেড বাই আয়তন, তাই তো? এখন এটা যেহেতু রো ওয়ান, তাহলে এটা হবে V1। ক্লিয়ার? রো ক্লিয়ার। ওয়ান হলে এটা V1 হবে। আচ্ছা, তো এখন আমি কি করব, আমি এখন প্রত্যেকটা V1 এর জায়গায় এই ভ্যালুটা বসায় দেব। ঠিক আছে, আস্তে আস্তে বুঝি আগে। সো মেইনলি আমার কি কাজ এখানে, আমি হচ্ছে ভিটা দেখবো যে ভি কত আসে, তো তখন ভি এর জায়গায় আমি এম বাই ভি বা রো রো এর ভ্যালুটা ওখানে আমি বসায় দেব। তো এটা তোমার এখন কষ্ট করে করা লাগবে না। তুমি এখন এখানে কি করবা, তুমি এটা করো, একবার অঙ্কটা করলেই বুঝবা। এখান থেকে V1 কমন নাও, তাহলে কত থাকে বলো তো? আচ্ছা মুনতাহা, তুমি একটু V1 কমন নাও তো, বা মুনতাহা লেট হয়েছে কেন? মিস, কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না। আচ্ছা, কই থাকি আমরা? জি মিস। কোথায় থাকো তুমি?
ডেমরাতে। ড্যামরা। তুবা তুমি? পাটগ্রাম। পাটগ্রাম কোথায়, এটা কোন জেলায়? লালমনিরহাট। লালমনিরহাট, আচ্ছা, অনেক সুন্দর জায়গায়। ওকে, আচ্ছা এটা করো তুবা, ইয়া কমন নাও তুবা, আর হচ্ছে মুনতাহা। মুনতাহা দেখো আমরা বইয়ের এই উদাহরণটা করতে চাই, তুমি কি এটা করছো? এটা আমরা বাসায় করতে বলছিলাম। না না, মিস করিনি, বুঝিনি কেন ভালো করে। করিনি কেন? ও আচ্ছা, বুঝিনি। ওকে, তাহলে দেখো আমরা তুবার সাথে একটু অনেকটুকু আগাইছি, তোমাকে আমি একটু দেখাই। তুবা তুমি এখান থেকে একটু কমন নাও, আর যদি তোমার প্রশ্ন থাকে তুমি চাইলে আবার আমার থেকে একসাথে দেখো মুনতাহার সাথে। তাহলে দেখো মুনতাহা নর্মালি কি হয়, ঘনত্ব ইকুয়ালস টু ভর ডিভাইডেড বাই আয়তন। তার মানে একক আয়তনে কতটুকু ভর আছে এটাই আসলে ঘনত্ব বোঝায়। ধরো একক আয়তনে মনে করো 1 মিটার কিউব, এই আয়তনে তোমার ভর যদি বেশি থাকে তোমার ঘনত্ব বেশি হবে, তোমার ভর যদি কম থাকে তোমার ঘনত্ব বেশি হবে। তাহলে 1 মিটার কিউবের মধ্যে পানি অনেক কম থাকে, কিন্তু 1 মিটার কিউবের মধ্যে মধু অনেক বেশি থাকে, তাহলে মধুর ঘনত্ব বেশি, পানির ঘনত্ব কম, এরকম আর কি। এখন আসো, এদের এককটা নিয়ে আমরা পড়তেছিলাম, এসআই একক অনুযায়ী ভরের একক কেজি, আয়তনের একক মিটার কিউব। কিন্তু তোমাদের বইয়ে যে অঙ্কটা দিচ্ছে সেখানে তারা গ্রাম পার সিসি দিচ্ছে, তার মানে তারা সিজিএস এককে দিচ্ছে। তাহলে এসআই এককে ঘনত্বের একক হবে কেজি পার মিটার কিউব, আর সিজিএস এককে হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে মিটারকে আমি সেন্টিমিটার লিখছি। এখন বলো সেন্টিমিটার কিউব, এটাকে যদি তুমি শর্ট ফর্মে লিখো, সেন্টিমিটারের সি নিবা, কিউবের সি নিবা, তাহলে এই এককটার আরেকটা নাম হচ্ছে সিসি। ক্লিয়ার? তাহলে গ্রাম জি পার মিস। সেন্টিমিটার কিউব, গ্রাম পার সিসি একই কথা। এবার আসলে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে হচ্ছে আমার যেভাবেই হোক আমার ভি দিয়ে আর কি রো বের করতে হবে, হ্যাঁ। তো ফার্স্টে আমাকে কি দেয়া আছে, আলফা দেয়া আছে, আর দেখো বলছে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, তাহলে এই 100 ডিগ্রিটা কি বলতো, T2 মাইনাস T1 নাকি T2 নাকি T1, কিসের ভ্যালু এটা বাড়াতে বলেছে? T2 - T1 হবে। T2 মাইনাস T1 হবে, ভেরি গুড। তাহলে T2 মাইনাস T1 এর ভ্যালু দেয়া আছে। এখন আসলে আমার তো গামা লাগবে, এখানে তো আলফা দেয়া। আমরা জানি গামা মানে হচ্ছে 3 আলফা, এটাও আমরা জানি, আমরা খালি খালি ক্যালকুলেশন করব না, সূত্রে বসায় দেব। আবার আমরা এটাও জানি রো মানে হচ্ছে m/v1, আর এটার ভ্যালুই কত দেয়া বলতো, রো ওয়ান এর ভ্যালুই 19.30, মানে হচ্ছে 19.30 গ্রাম পার সিসি। আচ্ছা আমি আপাতত এভাবেই রাখি। আচ্ছা এবার আসো আমরা সূত্রে যাই। আমরা নর্মালি জানি হচ্ছে, এখানে তোমরা লিখবা আমরা জানি, বা সূত্র অনুযায়ী V2 ইকুয়ালস টু V1 প্লাস গামা ভি T2 মাইনাস T1। এইটুকু বুঝছো বলো মুনতাহা, আমরা এই পর্যন্ত আসছে। জি মিস। আচ্ছা এবার আসো V1, আমি যদি কমন নেই, তুবা তোমাকে একটা কাজ দিচ্ছে, বলো কত হবে V1 কমন নিলে? পারা যাবে তুবা? জি মিস, বোঝায় দেন। আচ্ছা দেখো কমন মানে কি, ওকে এটা দিয়ে ভাগ দেয়া, তো V1 কে V1 দিয়ে ভাগ যদি দেয়, এখানে দুইটা রাশি আছে, প্রথমটাকে V1 দিয়ে ভাগ দিলে হয় 1, আর দ্বিতীয়টাকে ভাগ দিলে কত থাকে তুবা বলো? এই রাশিটাকে V1 দিয়ে ভাগ দিলে কত থাকবে? মুনতাহা বলতে পারবা? জি মিস, গামা আর T2 - T1। গামা T2 মাইনাস T1। তুবা তুমি কিন্তু খালি আমাকে বুঝাই দিতে বলো, তুমি কিন্তু আমাকে বুঝাও না তোমাকে যখন আমি জিজ্ঞেস করি। বুঝছো তুবা? দেখো ভেরি গুড মুনতাহা। তো এটাকে আমি বলবো হচ্ছে 1 প্লাস গামা T2 মাইনাস T1। এখন আমি এত কষ্ট কেন করবো, আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে নতুন ঘনত্বটা কত হবে। আচ্ছা তাহলে ধরে নেই নতুন ঘনত্ব হচ্ছে ρ2, ঠিক আছে, রো দিয়ে বুঝায় এটা, হ্যাঁ ঘনত্ব। তো নতুন ঘনত্ব হচ্ছে ρ2, তাহলে বলো তো ρ2 ইকুয়ালস টু কত হবে? m/v2 হবে না, মনে রাখবা মাস। হ্যাঁ মাস তো কখনো চেঞ্জ হয় না। তুমি মনে করো তোমার কাছে পানি আছে, তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় দাও, পানি তো পানিই থাকবে, মাস সাধারণত কনস্ট্যান্ট, হ্যাঁ এটা কখনো চেঞ্জ হয় না সাধারণত তোমাদের ফিজিক্স অনুযায়ী। আচ্ছা তো এটা মানে হচ্ছে ρ2 ইকুয়ালস টু m/v2, আর V2 মানে কত? এই যে মাত্র বের করছো, কত V2 মানে? V1 তারপর মাল্টিপ্লাই 1 প্লাস গামা T2 মাইনাস T1, তাহলে আমি এটাই এখানে বসায় দেব। তো এখানে দেখো আমরা যখন এটা বসায় দিব, এটা সরি
এটা একটু বসায় দাও। তোমরা কি বুঝতেছো? আমাকে একটু বলতে হবে, নাহলে আমি ভাববো বুঝো নাই। V1 জি 1 প্লাস এটা হচ্ছে V1 1 প্লাস গামা মনে হয় ডেল্টা, হ্যাঁ গামা, আর এটা হচ্ছে T2 মাইনাস T1। আমি জাস্ট V1 আর V2 এর ভ্যালু বসায় দিছি। এটাকে তোমরা চাইলে কি করতে পারো জানো? এটাকে সমীকরণ 1 নিতে পারো। এই যে এভাবে সমীকরণ 1, তারপর লিখবে সমীকরণ 1 এর মান বসিয়ে। এভাবে চাইলে লিখতে পারো আরকি। এটা তোমাদের ইচ্ছা। এটার জন্য এক্সট্রা কোনো নাম্বার নাই বা নাম্বার কোনো কাটবেও না। এইটুকু লিখছো সবাই, ঠিক আছে? জি ম্যাম, জি মিস। আচ্ছা, এবার আসো মুনতাহা বা তুবা, দুজনে বলো তোমাকে কি একবারও এম এর ভ্যালু কোথাও দিয়ে দিছে? কোথাও কি এম এর ভ্যালু দিয়ে দিছে দেখো তো, মানে ভর দিয়ে দিছে? না। না, তাহলে তো আমি এমটাকে লিখতে পারবো না। তাহলে আমাকে একটু এমটাকে একটু টেকনিক্যালি লিখতে হবে, যাতে এমটা না থাকে আবার আমার সবকিছু ঠিকও হয়ে যায়। হ্যাঁ, তাহলে এমটাকে এখন আমি কিভাবে সুন্দর করে লিখতে পারি দেখো তো। আমি কি এম বাই V1 কে আলাদা লিখতে পারি? আর এদের এই পুরাটাকে আমি আলাদা করে দিলাম। এভাবে লেখা যায়? জি মিস। গুড। তুবা এভাবে লেখা যায়? জি মিস। বুঝছো তুমি? তুবা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতেছি। ভেরি গুড। না বুঝলে আমাকে বলবা, হেজিটেট করবা না। তাহলে এখন বলো এম বাই V1 এর বদলে কত লিখবো তুবা? তুবা বলো এম বাই V1 মানে কত? এম বাই V1 মানে কত? এখানে আছে কত? আচ্ছা, আমাদের আমি একটু রেসপন্স করব। হ্যাঁ, রো 1। আর এখানে তোমার যে ভ্যালু সেটা বসায় দাও। মুনতাহা বলো গামার জায়গায় কত লিখবো? আমার কাছে থ্রি। গামার কথা দেয়া ছিল না, আলফা ছিল। ভেরি গুড। সো আমি 3 আলফা লিখবো। আর ডেল্টির জায়গায় তো ডেল্টি বসায় দেবা, সবার মান বসায় দাও। তাহলে দেখো কি দাঁড়ায়। রো 1 হচ্ছে 19.30, লিখে দাও 19.30 ইন্টু 1, 1 প্লাস 3 ইন্টু 14 পয়েন্ট কত যেন, 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু T2 মাইনাস T1 100। এটাই হবে না? কোনো ভুল করছি বলো, তোমরা বলো। না মিস। আচ্ছা, মুনতাহার কাছে আমার একটা প্রশ্ন। মুনতাহা, আমি কেন সিজিএস একক ব্যবহার করলাম অথচ আমি ডিগ্রি সেলসিয়াস কে ক্যালভিনেও নিলাম না? কারণ কি? আমি দেখো ঘনত্বকেও লিখলাম গ্রাম পার সিসি, যেটা একটা সিজিএস একক। আমি তাপমাত্রার এসআই একক জানি ক্যালভিন, কিন্তু আমি কেন ডিগ্রি সেলসিয়াস রাখলাম, সিজিএস কে কেন কনভার্ট করলাম না? এগুলোর জন্য কি আমার অ্যান্সার কোনো চেঞ্জ হবে? তুমি না মনে করো মিস, তো ডিগ্রি সেলসিয়াসের সমান হবে। পার্থক্য। ক্যালভিন, হুম ক্যালভিন বলো। আর ডিগ্রি সেলসিয়াস আর ক্যালভিন একই তো হবে। শুধু পার্থক্যের বেলায় একই হবে, এমনি শুধু টেম্পারেচারে কি এক হবে? এমনি কিন্তু এক হবে না। যেমন আমি তোমাকে বললাম আজকে আমার ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে কিন্তু 25 হবে না। আমি যদি বলি যে দুইটা ঘরের তাপমাত্রার পার্থক্য 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি বলবা হ্যাঁ পার্থক্য 25 কেলভিন। শুধু কোনটা সেম হবে? পার্থক্যটা মনে থাকবে। জি মিস। আচ্ছা, এবার বলো তাহলে আমি দেখো আমার আমি একক দেখে আলফার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, T2 মাইনাস T1ও হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। তো ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস কাটাকাটি চলে গেছে। তাহলে রো এর ভ্যালু যেটা লিখছি আমি ঘনত্ব, সেটাই তোমার একক হবে। তার মানে তোমার অ্যান্সার যেটা বের হবে সেটা এসআই এককে, সরি সিজিএস এককেই বের হবে। সো আমার কোনো চিন্তা নাই। তাহলে বের করো কত আসছে, একবারে ক্যালকুলেশন করো। আগে যে এই জিনিসটা ক্যালকুলেশন করো আর কি। এই 1/সামথিং ক্যালকুলেটর তো একবারই দেয়া যায়, তোমাদের বই আর কি আলাদা ভাবে করছো, তোমরা চাইলে একবারে করতে পারো, আলাদা আলাদা ভাবে করতে পারো। আমি কি দেখায় দিব ক্যালকুলেশনটা?
একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তাহলে একটু জয়েন দিয়ে নিই। আচ্ছা, তাহলে দেখো আমাদের মেইনলি লাগবে হচ্ছে 19.30। তো তোমরা নর্মালি বসাও, দেখা যাচ্ছে আশা করি 19.30 ইন্টু একটা ভগ্নাংশ দাও, এই যে ভগ্নাংশ চিহ্ন, উপরে দাও 1, নিচে দাও হচ্ছে 1 + 1 + 3 ইন্টু 14 ইন্টু 10⁻⁻6 ইন্টু 100। জাস্ট একবার আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, ইকুয়াল দাও, যেটা আসবে সেটাই তোমার আনসার। কত আসছে? 19.22। 219, তো এটাকে আমরা লিখবো 19.22। ওদেরও 19.22 আসছে, সো এটাই তোমার অ্যান্সার, 19.22 গ্রাম পার সিসি। কে বুঝো না আমাকে বলো। এই ক্যালকুলেশনটা আর একবার দেখাই দেন। আরেকবার দেখা, একসাথে করো, আমার সাথে করো। লিখো 19.30, তারপর কি দিবা? গুণ চিহ্ন দাও, তারপরে এই যে ভগ্নাংশ চিহ্ন দাও, উপরে 1 লিখো, তারপর কার্সরটাকে নিচে নামায় আনো, আবার 1 লিখো, প্লাস দাও, তারপর 3 ইন্টু আলফা দাও। আলফা হচ্ছে 14 ইন্টু 10⁻⁻6। আমি এই 10⁻⁻ সবসময় ব্যবহার করি, এর জন্য আমি এভাবে লিখছি। তোমরা এটা ব্যবহার করলে কিন্তু উপরে নিয়ে লিখতে হবে, ইন্টু 10⁻⁻6। আমার প্লাস হয়ে গেছে, ইন্টু কত হবে? 100। শেষ। অ্যান্সারের এই যে ইকুয়ালে প্রেস করো, সরি ইকুয়ালে, এটাই তোমার অ্যান্সার, 19.22। হ্যাঁ মিস হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, দেখো টুবা হয়েছে তোমার। জি মিস হয়েছে। এবার দেখো একটা জিনিস, তারা আবার এভাবে লিখছে, এভাবে কেমনে লেখা যায়? এবার কিছুই না, ওরা কি করছে, 19.30টার ভ্যালু এখনো বসায় না, এটাকে ধরো রো 1 রাখছে, আর এই জিনিসটা গুণ করলে কত হয় সেটা লিখছে। তাহলে দেখো তো, শুধু ভগ্নাংশটা গুণ করলে কত হয়? 19.30 বাদে শুধু ভগ্নাংশটা, আমি 19.30টা মুছে ফেলছি, শুধু ভগ্নাংশটা গুণ দেই। দেখো গুণ দিলে দাঁড়ায় হচ্ছে কত আসছে? 0.996। হ্যাঁ, 0.9958 আর কি, তো 0.9958 রো। বুঝছো, ওরা আসলে কি করছে? ওরা দুইবারে ক্যালকুলেশন করছে, জি আর জি। আমরা একবারই বসা দিতে পারে। ওরা আর কি তোমাকে এটা বুঝিয়েছে যে এমসিকিউ তে কিন্তু এভাবেও আসতে পারে যে ও প্রথম আদি ঘনত্বের কত অংশ। তাহলে বলো তো, প্রাথমিক ঘনত্বের কত অংশ? 0.9958 না? জি মিস। তবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে ও প্রাথমিক ঘনত্বের কত অংশ। এবার তুমি 0.9958 কে 19.30 দিয়ে গুণ দাও, দেখবা যে তোমার এটাই আসবে। ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝছো? জি মিস। আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের মান বন্টন কি আগের মতোই আছে নাকি চেঞ্জ হবে? এরকম সৃজনশীল প্রশ্নই তো আছে না? না না, সৃজনশীল প্রশ্ন আছে। চেঞ্জ হয়ে গেছে? জি মিস, ওই যে শর্ট কোশ্চেন বোর্ড কোশ্চেন এভাবে। আচ্ছা ঠিক আছে। আর এটা তোমাদের ইনভেস্টিগেশনাল বুকের সাথে তো এক্সারসাইজ বুকটা কানেক্ট করা, তাই না? এটা কত নাম্বার চ্যাপ্টার পর আমাকে বললাম, আমি তাহলে ওভাবে তোমাদের প্র্যাকটিস শিট রেডি করতে পারবো। আচ্ছা, তাহলে আসলে আমরা একটা অঙ্ক দিয়ে দিই এখান থেকে। তো এটা ছিল নর্মাল একটা ম্যাথ, আমি যদি একটু ঘনত্ব চেঞ্জ করে দেই বা দৈর্ঘ্য প্রসারণ সহগ চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এরকম করে বের করতে হবে। তাহলে আসো আমি ঘনত্বটাই চেঞ্জ করে দেই, দেখি তোমরা কি ক্যালকুলেশন পারো কিনা। আসলে স্বর্ণের ঘনত্ব এটাই, সো আমি আসলে চেঞ্জ করলে একটু অন্যরকম হয়ে যায়। সো আমরা অন্য কিছু দেই, যেমন হচ্ছে কপার বা তামা দেই, ঠিক আছে? তো কপারের ডেনসিটি কত আমরা এখন এটা, বা কপারের ঘনত্ব কত, এটা দিয়ে অঙ্ক করব। তাহলে আমি আগে কপারের ডেনসিটিটা একটু জেনে নেই। কপারের ডেনসিটি 800 বা এমন 896। আচ্ছা, 8.96 গ্রাম পার সিসি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তামা। তামার ঘনত্ব হচ্ছে, জাস্ট এই ভ্যালুটা মুছে লিখবা কত? 8.96 গ্রাম পার সিসি। আর যা বাকি যা আছে আমি সব ধরো একটু চেঞ্জ করে দিই। এটা 100 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে না,
আমি তাপমাত্রা মনে করো 50 কেলভিন বাড়াবো। 50 কেলভিন তো অনেক কম হয়ে যাচ্ছে, সমস্যা নেই। 50 কেলভিন বাড়াবো আর দৈর্ঘ্য প্রসারণ সহগ এটাই থাক, সমস্যা নাই। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ এত আছে, 50 কেলভিন বাড়াবো, কত হবে? আমি তোমাদেরকে কি এটা ছবি পাঠিয়ে রাখবো না তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখবা? আমি সেটা লিখে ফেলেছি, এটা দিয়ে আমি লিখেছো? নোট করে আচ্ছা ঠিক আছে, তুবা তুমি লিখেছো, পরে কিন্তু বলবা করো নাই। আমি ও কিন্তু নোট মনে করে হয় রাখছি। গ্রুপ থেকে বের হয়ে এই বের হয়ে না না গেছে। আছে তো। ও আচ্ছা চলে গেছে দেখে, আয় হায়। আচ্ছা সমস্যা নাই, ওকে আমি পাঠায় রাখবো না, আমি সেভ করে রাখছি। আচ্ছা আর মুনতাহা আরেকটা কোশ্চেন যদি তোমাকে বলি, তাইলে এটা থেকে যেহেতু আসছো ভালো হচ্ছে, এরকম একটা কোশ্চেন যদি তোমাকে সেম আমি জিজ্ঞেস করতাম, ধরো কোশ্চেনটা কি বলছে এখানে যে বাড়ালে ঘনত্ব কত হবে, এটা জিজ্ঞেস করছো না? জি মিস। হ্যাঁ, আমি যদি বলতাম যে ঘনত্ব কত হবে না, এই সেম অঙ্কটাই, সোনার ঘনত্ব এত, তুমি এখন এর অ্যান্সারই ইউজ করবা, তুমি শুধু আমাকে বলবা যে কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো বাড়ালে আমি কোশ্চেনটা কি দিব যে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব আগের ঘনত্বের কত শতাংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বাড়ালে ঘনত্ব পূর্বে ঘনত্বের পূর্বের ঘনত্বের পূর্বের ঘনত্বের কত অংশ বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই অ্যান্সারটা তখন আমার 0.9958 হবে না? জি মিস। আচ্ছা তাহলে দেখো কত অংশ বৃদ্ধি পাবে এভাবে বলছে। আর যদি বলতাম কত পার্সেন্টেজ হবে ঘনত্ব, পূর্বের ঘনত্বের কত পার্সেন্টেজ হবে বা বৃদ্ধিটা কত পার্সেন্টেজ হবে, তাহলে কি করতে বলো তো? তাহলে কিছুই না, এটাকে জাস্ট 100 দিয়ে গুণ দিতে, তাহলে কত হতো? 99.58% বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, তো এটা একটু খেয়াল করবা, এক এক ভাবে প্রশ্ন আসতে পারে, দেখবে পরীক্ষায় ঠিক এক্স্যাক্টলি এই ভ্যালু গুলা দিয়ে তোমাকে কোশ্চেন দিছে, কিন্তু তোমাকে হয়তো জিজ্ঞেস করছে যে কত অংশ বৃদ্ধি পাইছে, কত শতাংশ বৃদ্ধি পাইছে, এইভাবে আর কি বলতে পারে। আচ্ছা এবার আসলে আমাদের মোটামুটি অঙ্ক অনেকটুকুই শেষ হয়েছে, এখান থেকে আমরা একটু পড়ি। একটি পদার্থের প্রসারণ সহগ জানা থাকলে কি কি হয়, তার পরিবর্তিত তাপমাত্রায় তার কতটুকু পরিবর্তন হবে সেটা তুমি হিসাব করতে পারবা। বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে প্রসারণ সহগ জানা থাকাটা খুবই প্রয়োজনীয়। তোমরা ইতিমধ্যে জেনেছো যেহেতু রেল লাইন তাপে প্রসারিত হয়, তাই আগেই হিসাব করে নিতে হয় এজন্য কতটুকু ফাঁকা জায়গা রাখতে হবে, তা না হলে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। ইঞ্জিন কিংবা এ ধরনের যন্ত্রপাতি তৈরি করার সময় প্রসারণ সহগ জানা প্রয়োজন, কেননা এসব যন্ত্রে অনেক বেশি তাপমাত্রা ওঠানামা করে। হ্যাঁ, এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। এটা দেখবা তোমরা যখন কলেজে উঠবা, আমাদের কলেজে থাকতে এটা একটা প্র্যাকটিক্যালি ছিল। হ্যাঁ, একটা তার ঝুলায় দিত, ওটা আসলে অন্য জিনিস, ওটা তাপমাত্রার কারণে না, কিন্তু দৈর্ঘ্য প্রসারণ বৃদ্ধি পায় একটা ভরের কারণে। তো এগুলো আসলে জানতে হয়, কারণ না হলে দেখা যাবে অনেক দুর্ঘটনা ঘটতে পারে বা যন্ত্রপাতিটা ঠিক মতো কাজ নাও করতে পারে তাপমাত্রার ফ্ল্যাকচুয়েশনের কারণে। আবার রকেট কিংবা কৃত্রিম উপগ্রহ বায়ুমণ্ডলের ভেতর দিয়ে তীব্র গতিতে যাওয়ার সময় উত্তপ্ত হয়, এখানেও প্রসারণ সহ কিন্তু জানা প্রয়োজন। দাঁতের ফুটো মেরামত করতে, এই যে এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে মনে হয় বলেছিলাম, বা এটা যখন প্রথম ক্লাস করছিলাম, যে দাঁতের ফুটা মেরামত করতে ডেন্টিস্টরা যে পদার্থ ব্যবহার করেন সেই পদার্থটার প্রসারণ সহগ কিন্তু হতে হবে দাঁতের প্রসারণ সহগের ঠিক সমান। তা না হলে কি হবে, যদি ঠান্ডা কিছু খাও ছোট হয়ে খুলে আসবে, আর যদি গরম কিছু খাও তাহলে এত চাপ দিবে তোমার দাঁতে যে তুমি খুব ব্যথা পাবা, তাই না? জি মিস। হ্যাঁ, দেখবা যাদের দাঁতে হচ্ছে এরকম প্লাক করা থাকে বা কিছু একটা দেয়া থাকে, তারা যখন আইসক্রিম খায়, যদি ঠিক মতো ডেন্টিস্ট হিসাব না করে আইসক্রিম খাওয়ার সময় অনেক সময় এটা খুলে চলে যায়, কারণ কি তখন তাপমাত্রা কমে গেছে, সংকোচন হয়ে গেছে, সে দাঁত থেকে খুলে গেছে। তাহলে এতদিন আমরা কি পড়লাম, দুইটা ক্লাস টানা আমরা পড়লাম কঠিন পদার্থের প্রসারণ। আজকে আমরা কি পড়বো? তরল পদার্থের প্রসারণ। এবং এখানে তুবা থাকলে আসলে খুব ভালো হতো, তাহলে আমরা একসাথে শুরু করতে পারতাম। আচ্ছা, তরল পদার্থের প্রসারণটা অনেক ইম্পর্ট্যান্ট, আসলে এই চ্যাপ্টারটাই খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা আমরা রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, আচ্ছা মুনতাহা, নর্মাল একটা সিনারিও আমরা চিন্তা করি। হ্যাঁ, এটা মনে করো একটা কলস, ধরো লোহার কলস মানে স্টিলের কলস বা সামথিং কিছু, তুমি এটা চুলায় বসাইলা, কতটুকু পানি দিয়ে বসাইলা? এ পর্যন্ত পানি দিলা, ঠিক আছে? আমরা পানি ফুটাই না মাঝে মাঝে চুলায়? তো এটা ধরো জি তুমি পানি ফুটানোর জন্য বসাইলা, তারপর তুমি চুলার জাল বাড়ায় দিলা। এখন বলো তো পানিটা কি হবে, বিতে যাবে না সিতে যাবে? ধরো 1 মিনিট পাস হয়েছে, 1-2 মিনিট পাস হয়েছে, এখনো বয়েল হয় নাই, জাস্ট গরম হচ্ছে পানিটা, এখনো ফুটে নাই,
কোন জায়গায় যাবে, কোন আইডিয়া? ছিল কোথায়? ছিল এতে, আমি এ পর্যন্ত ফিল করে চুলায় বসাইছি। এখন আমার পানির হাইটটা কোথায় যাবে? উপরে উঠবে, সিতে, তাই তো? জি মিস। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম তোমার অ্যান্সার, কিন্তু আমি বললাম যে না, আসল অ্যান্সার হচ্ছে বিতে। তুমি বলতে পারো আপু কেন কমে কেন যাবে? আমরা তো জানি প্রসারণ হয়, সে বেড়ে যাবে। হ্যাঁ, সে বাড়বে, সেটা আরো অনেকক্ষণ পর, ধরো আরো 10-15 মিনিট পর, তখন সে কোথায় যাবে জানো? সিতে যাবে। তো এগুলা কেন হচ্ছে আসো একটু বুঝি। তুমি যখন চুলায় হিট দিছো, তুমি যখন চুলা জ্বালাইছো, পানি গরম হওয়ার আগে কোনটা গরম হয়েছে বলো তো? এই যে কলসটা বা কঠিন। পাত্রটা বা কঠিন পদার্থটা। ভেরি গুড। কঠিন পদার্থ যদি গরম হয়, সে প্রসারিত হয়ে গেছে না? জি মিস। তাহলে যেই পানির লেভেল এতে ছিল, তোমার পাত্রটা প্রসারিত হয়ে গেলে পানির লেভেল কি একটু নিচে নেমে আসবে? জি মিস। এইটুকু বুঝছো? তাহলে পানির লেভেল প্রথমে কেন বিতে নেমে আসলো? কারণ প্রসারিত হওয়ার কারণে কঠিন কোন পদার্থ। পদার্থ? কঠিন পদার্থ, এটা বলতে হবে। তাহলে বিতে নেমে আসছে কারণ হচ্ছে তাপ দেওয়ার পর তরলটির তাপমাত্রা বাড়ার আগে পাত্রটির তাপমাত্রা বেড়ে যায়, মানে কঠিন পদার্থের প্রসারণ হয়, পাত্রটির আয়তন একটুখানি বেড়ে যাবে, যার কারণে পানির আরো বেশি জায়গা নিচে নিবে, তাই সে নিচে নেমে যাবে। রাইট? এইটুকু বুঝছো? জি মিস। আচ্ছা, পাত্র গরম হয়ে গেছে, পানি যতটুকু নিচে নামা গেছে, এখন তোমার পানি গরম হওয়া শুরু করবে, তরল পদার্থ। আর তরল পদার্থ যখন গরম হবে, তার প্রসারণটা মোটামুটি চোখে পড়ার মতো। তরলের প্রসারণ এতই বেশি যে সে তার প্রাথমিক যেই লেভেল ছিল এটাকেও ক্রস করে সে সিতে চলে যাবে। বুঝতে পারতেছো তার মানে সে কত উঁচুতে উঠছে? বি থেকে পুরো সিতে চলে গেছে। আর এটাই কিন্তু আমি তুমি সবসময় আপাত দৃষ্টিতে দেখে, আমরা চুলায় পানি বসায় ধরো কোথাও চলে গেলাম, আইসা দেখি যে সে একেবারে এরকম মুখ পর্যন্ত উঠে গেছে, তাই না? জি মিস। কারণ আমরা তো আর অতক্ষণ দাঁড়ায় থাকি না যে সে কি নিচে নামলো তারপর কি আবার উপরে উঠলো, এটা আসলে আমরা কখনো দেখি না। আমরা একদম লাস্টে আসি, আর লাস্টে এসে আসলে এটা দেখি। সো এই দ্বিতীয় ক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বি থেকে সে সিতে কেন গেল, কোনটার প্রসারণের কারণে, কোন পদার্থ? কঠিন পদার্থের প্রসারণের কারণে সে বি থেকে সি। তরল পদার্থের প্রসারণের কারণে। তরল পদার্থের প্রসারণের কারণে, তাই না? যে তরল পদার্থের প্রসারণের কারণে সে এই সিবি উচ্চতাটা অতিক্রম করলো। আচ্ছা, এবার আসো আমরা এটাই এখানে দেখবো। তো ওরা বলছে তরল পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল কিন্তু কিছু নাই, তরলের শুধু কি থাকে? আয়তন থাকে। তাই তরল পদার্থের প্রসারণ বলতে আয়তন প্রসারণে আমরা সবসময় বোঝাবো। তরল পদার্থের প্রসারণ মাপার সময় একটু সতর্ক থাকতে হয়, কারণ তরল পদার্থকে সবসময় কোনো পাত্রে রাখতে হয়। তাই তুমি যখন প্রসারণ মাপবা, তখন তরলটিকে উত্তপ্ত করার সময় কিন্তু পাত্রটাও উত্তপ্ত হয়, পাত্রটিরও কিছু প্রসারণ হয়। তাই পাত্রে রাখা তরলে যে প্রসারণ দেখা যায় সেটা আসল প্রসারণ না, সেটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে তোমার এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে যে তরল পদার্থের যে প্রসারণটা আমরা চোখে দেখি সেটা একটা আপাত প্রসারণ। কেন? কারণ এখানে আগে তরলের যে পাত্রে রাখা হয়েছে সে পাত্রের প্রসারণ হয়েছে, এরপর তরলের প্রসারণ হয়েছে। তোমার দৃষ্টিতে কি হয় যে মনে হয় যেন এ থেকে সি এটাই হচ্ছে তরলের প্রসারণ, কিন্তু আসলে কি এটা তরলের প্রসারণ? না মিস। না, আসলে কোনটা? বি থেকে সি না? জি মিস। হ্যাঁ, তারা পাত্রের প্রসারণটি বিবেচনায় রেখে তরলের প্রসারণ যদি বের করো, তাহলে সেটাকে প্রকৃত প্রসারণ বা সত্যিকার প্রসারণ বলবে। তাহলে এখানে কোনটা আপাত প্রসারণ আর কোনটা প্রকৃত প্রসারণ, এইটুকু কি বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, একটি সরু নল বিশিষ্ট কাচের পাত্রের এ দাগ পর্যন্ত তরল দিয়ে তুমি গরম করবা, তাহলে দেখবা বিতে নেমে আসছে, কারণ এখানে কঠিন পদার্থের প্রসারণ হয়েছে। আবার তুমি তাপ দিতেই থাকবা, তরলের উচ্চতা এত বাড়তে থাকবে যে প্রসারণ এ কে অতিক্রম করে শেষ সি পর্যন্ত পৌঁছাবে। তাহলে সিবি উচ্চতা দিয়ে গুণ করে আমরা তরল, আচ্ছা তাহলে বলছে পাত্রের এই অংশের প্রস্থচ্ছেদকে যদি আমি সিবি দিয়ে গুণ করে, তাহলে আমরা প্রকৃত প্রসারণ পাবো। আচ্ছা দেখি কিভাবে পাবো। তরল পদার্থের প্রসারণের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে পারদ বা অ্যালকোহল থার্মোমিটার। নানা রকম থার্মোমিটার রয়েছে, তার মধ্যে জ্বর মাপার থার্মোমিটার সম্ভবত তোমাদের কাছে সবচেয়ে পরিচিত। এই থার্মোমিটারের গোড়ায় একটা কাঁচের টিউব থাকে, সেখানে পারদ থাকে। তাপ দেওয়া হলে পারদের আয়তন বেড়ে গিয়ে খুব সরু একটা নল বেয়ে উপরে উঠতে থাকে, এটা দেখে তুমি বুঝবা যে তোমার টেম্পারেচার কত। দাগকাটা থার্মোমিটার পারদ কতটুকু উঠেছে সেটি দেখে তাপমাত্রা আমরা নির্ধারণ করি। দেহ থেকে সরিয়ে নেওয়ার পর যেন পারদের অংশটুকু নেমে না যায়, সেজন্য সরু নলের গোলায় খুব সরু বক্রতা রাখা হয়। এই কারণে একবার প্রসারিত হয়ে উপরে উঠে গেলে তাপমাত্রা কমে যাবার পরও নেমে আসে না, তখন দেখবো আমরা এরকম ঝাঁকায় ঝাঁকায় তাপমাত্রাটাকে নিচে নামাই, তাই না? দেখছি না আমরা থার্মোমিটার? হ্যাঁ।
জি। তাহলে এইখানে আমাদের প্রশ্ন কি হবে পরীক্ষায়, যেমন এখান থেকে ম্যাথস আসলে সাধারণত তোমাকে জিজ্ঞেস করবে, এরকম ২ টা উচ্চতা দিয়ে দিবে বা এটা সেটা দিয়ে দিবে। তোমাকে বলবে যে প্রকৃত প্রসারণ কত, আপাত প্রসারণ কত, এরকম আরকি। ঠিক আছে? তো পাত্রের এই সিবি যে উচ্চতা, এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমি আসলে প্রকৃতটা পাবো। তাহলে আসলে একটা ম্যাথ দেখি, তাহলে আমরা বুঝবো। বলছে ২৮০ কেলভিন 280 কেলভিন তাপমাত্রায় থাকা 4 লিটার পানিকে উত্তপ্ত করে তাপমাত্রা 360 কেলভিন করা হলো। এখন পানিটুকুর আয়তন এত হলে পানির আয়তন প্রসারণ সহগ কত? পানির আয়তন প্রসারণ সহগ মানে গামা জানতে চাইছে, তাই না? তাহলে কি, জি কি মিস। জানতে চাইছে তুমি পরীক্ষা আগে খাতায় লিখে নিবা ডান পাশে। যেমন আদি তাপমাত্রা এটা এবং ফাইনাল তাপমাত্রা এটা। তাহলে তাপমাত্রার পার্থক্য কত সেটাও আমরা বের করে ফেলতে পারবো। T2 মাইনাস T1 কত হবে সেটা বের করবা। তারপর V1 মানে আদি আয়তন দেয়া আছে ৪ লিটার। মনে রাখবা লিটারও কিন্তু আয়তনের একটা একক। আয়তনের অনেক একক আছে। ঠিক আছে? যেমন ধরো আয়তনের একক যদি আমি এসআই চিন্তা করি, তাহলে আমি শুধু কি ব্যবহার করব? মিটার কিউব। যদি আমি সিজিএস চিন্তা করি, তাহলে আমি কি ব্যবহার করব? সেন্টিমিটার কিউব বা সিসি, তাই না? আরেকটা একক আছে, এটাকে বলে লিটার অ্যাটমসফিয়ার একক। যদি আমি এটাই ব্যবহার করি তাহলে মনে রাখবে এটার একক হচ্ছে লিটার। মনে থাকবে? জি মিস। এটার কিন্তু আরেকটা একক আমরা এখানে ব্যবহার করি, সেটাকে বলে মিলিলিটার। এবং জানো মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সমান। মানে ১ মিলিলিটার ১ সিসি এটা আসলে সমান। ঠিক আছে? এগুলোও কিন্তু একক আয়তনের। এটা একেকটা ইউনিটে। এটা এসআই ইউনিটে, এটা সিজিএস এ, এটা লিটার অ্যাটমসফিয়ারে। তো আজকে তোমাকে লিটারে দিবে। তো আমি লিটারেই রাখলাম। ৪ লিটার। তারপর দৈর্ঘ্য আয়তন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 4.0672 এত লিটার হয়েছে। বের করতে বলছে কি? গামা। বের করতে পারবা গামা? সূত্র কি? থ্রি থ্রি আলফা এটা। না, না, এখানে তো আলফা দেয়া দেয় নাই। V1 দিছে, V2 দিছে, T2 মাইনাস T1 দিছে। তাহলে গামা কিভাবে বের করে? যেকোনো প্রসারণ সহ কিভাবে বের করে আমরা পড়ছিলাম তো। যেমন গামা ইকুয়ালস টু কি হবে? কতটুকু বৃদ্ধি পাইছে? V2 মাইনাস V1 ডিভাইডেড বাই আদি আয়তন V1 কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে? T2 মাইনাস T1। এইভাবে তোমরা করছো না আলফা বিটা গামা সবার জন্য? জি মিস। তাহলে করে ফেলো, দেখো অ্যান্সার কত আসে। এটাই আর কি, এখানে বসায় দেবা। করতে পেরেছো? হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে।
মিস করেছি। কত এসেছে? 210 আসছে। 210। 210 দেখি কি করেছো। V2 মাইনাস V1 হচ্ছে 4.0672 মাইনাস 4, এটা হচ্ছে লিটার। তারপর V1 হচ্ছে 4, আর T2 মাইনাস T1 হচ্ছে 360 মাইনাস 280। ওই আমার তো 210 আসেনি, আমার তো 2.1 ইন্টু 10⁻⁻4 এসেছে। দেখা দিব একবার। জি মিস একটু দেখান। আচ্ছা, ঠিক আছে। তুমি জাস্ট আমি এখানে আগে দেখাই। তো আমরা হচ্ছে এখানে ভ্যালু গুলা বসাবো, এটা সূত্র ফলো করে আমি এই যে মোবাইল দিয়ে কানেক্ট করে তোমাকে দেখাচ্ছি। তো V2 মাইনাস V1 এই ভ্যালুটা আগে লিখবা, এটা যত দেয়া আছে তোমাদের ততই লিখবা। যেমন আচ্ছা 4 পয়েন্ট সামথিং এভাবে দেয়া। তো 4.0672 প্রথম ভগ্নাংশ নিলাম, মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ইন্টু ব্র্যাকেট ইউজ করো 360, কত ছিল 360 মাইনাস 280, এটুকু লিখবা। তারপর দিয়ে দিবা এইচডি তে দেখি কত 0.3021। এটাকে কিভাবে এরকম ভ্যালুতে আনা যায়, এই যে শিফট আছে, শিফটে প্রেস করবা, ইঞ্জিনিয়ার বাটন আছে, এই ইঞ্জিনিয়ার বাটন ইএনজি এটা প্রেস করবা। কত আসছে 0.21 ইন্টু 10⁻⁻, এটাই আসলে 2.1 ইন্টু 10⁻⁻4। আরো দিলে আরো যাবে, সো আমি এত দিব না। আর যদি তুমি 210 লিখতে চাও তাহলে 10⁻⁻6, খেয়াল করছো? জি মিস। হ্যাঁ, আমি ক্যালকুলেটর যেটা পেয়েছি ওটাই লিখি। আমি হচ্ছে লিখতে চাচ্ছি 0.21, যেটা সেটা 0.21 ইন্টু 10⁻⁻3, এটাই আসলে 2.1 ইন্টু 10⁻⁻4, কারণ আমি দশমিককে ডান পাশে নিচ্ছি, তাই তো। জি মিস। -3, ঠিক আছে। দেখো তোমারটা আসে কিনা, কোথায় ভুল করছো। ক্লিয়ার? জি মিস ক্লিয়ার। আচ্ছা, এই আয়তন প্রসারণের ক্ষেত্রে তাহলে আমি যদি এখন তোমাকে বলি প্রকৃত প্রসারণটা আসলে কি হবে, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তাই তো। জি মিস। আচ্ছা, তো এরকম তরলের প্রসারণের ক্ষেত্রে অনেক এক্সাম্পল তোমাকে পরীক্ষায় দিতে পারে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটার সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হচ্ছে পানি। মনে রাখবা পানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। সো নরমালি আমরা বুঝতেছি যে হ্যাঁ আপাত প্রসারণ, আর যদি পাত্রের প্রসারণ আমি যোগ করি তাইলে আসলে আমি তরলের প্রকৃত প্রসারণটা পাবো। আর এখন আসলে একটা ব্যতিক্রম কেন বলতেছি, কারণ তুমি জানো যে তাপমাত্রা বাড়ালে তরলের প্রসারণ বৃদ্ধি পায়, তাই তো, মানে জি মিস। প্রসারণ হয়। কিন্তু পানির ক্ষেত্রে এটার ব্যতিক্রম কেন, মনে রাখবা যে কোনো পদার্থকেই তুমি যদি 0°C থেকে যত বেশি তাপমাত্রা বাড়াবা তার আয়তন বৃদ্ধি পাবে, যে কোনো তরল পদার্থকেই। এখন আসলে 0 থেকে 4°C এর মধ্যে যদি পানি থাকে, ধরো পানি আমার 0°C আছে, 0 থেকে 4°C বাড়াইছো, হ্যাঁ, তাহলে মনে রাখবা পানির আয়তন হ্রাস পাবে। আর 4°C এর পর থেকে পানির আয়তন বৃদ্ধি পাবে। তাহলে পানির ক্ষেত্রে এই ঘটনাটা কখন ঘটবে, 4°'র উপরে, মনে থাকবে। জি মিস। আমরা নরমালি জানি যে তাপমাত্রা বাড়াইলে তরলের প্রসারণ হয়, কিন্তু পানির বেলায় 0 থেকে 4, 0 থেকে 4°C একটা ক্রুশিয়াল টেম্পারেচার। এই সময় তুমি যদি তাপমাত্রা বাড়াও ওর তাপমাত্রা হ্রাস পেতে থাকে, সরি আয়তন হ্রাস পেতে থাকে। তো এর জন্য আমরা দেখবো যে পানির যে ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা কত °C জানো, 4°C। 4°C পানির ঘনত্ব সবচেয়ে বেশি, কারণ আয়তন তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে, ঘনত্ব কমে যেতে থাকে, রাইট। জি মিস। এই সেম কারণেই দেখা যায় যে এটা, এখন তুমি বলতে পারো এটার কারণটা কি, এটার কি কোনো স্পেশাল কোনো কারণ আছে? অবশ্যই এটার একটা স্পেশাল কারণ বলা যাবে না, সুবিধা আছে। আল্লাহ তাআলা হয়তো এভাবেই সৃষ্টি করছে। তো সেটা কেন? আমরা জানি যেমন ধরো 4°C এর নিচে আ তুমি আমি বললাম যে তুমি 0 থেকে 4° তে যাও তাহলে পানির আয়তন হ্রাস পাইতে থাকবে, তাই তো? জি মিস। হ্যাঁ, আর 4°C তাহলে পানির আয়তন সবচেয়ে হ্রাস পাইছে 0 থেকে 4 এর মধ্যে। তাহলে বলো তো
আমি বললাম যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করতে থাকো তাহলে পানির আয়তন হ্রাস পায়। আর এরপরে কি হয়? পানির আয়তন বৃদ্ধি পাইতে থাকে। ক্লিয়ার? জি মিস। এখন বলো তো সবচেয়ে কম তাহলে আয়তন তুমি কোথায় পাবা? 0 ডিগ্রি সেলসিয়াসে, 4 ডিগ্রি সেলসিয়াসে নাকি গ্রেটার দেন 4 ডিগ্রি সেলসিয়াসে? সবচেয়ে বেশি সবচেয়ে কম আয়তন কোথায় পাবা? পানির আয়তন সবচেয়ে কমে যাবে কোথায়? 0 ডিগ্রিতে। আবার বলি 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি তাপমাত্রা বাড়াইতে থাকো আয়তন কমতে থাকে। মানে 0 তে যে আয়তন থাকে 4 ডিগ্রিতে এর থেকেও কম আয়তন থাকে। তাই না? এটাই তো বললাম। হ্যাঁ, আর 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে আয়তন বাড়তে থাকে। তাহলে সবচেয়ে কম আয়তন কত ডিগ্রি সেলসিয়াসে পাওয়া যায়? ফোর পানির ডিগ্রি আয়তন 4 ডিগ্রি সেলসিয়াসে পাওয়া যায়। তাহলে বলো তো সবচেয়ে বেশি ঘনত্ব কোথায় পাওয়া যাবে? 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে, 4 ডিগ্রি সেলসিয়াসে নাকি 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে? কোথায় সবচেয়ে বেশি ঘনত্ব পাওয়া যাবে? 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে। না আবার বলি রো ইকুয়ালস টু মানে কি এম বাই ভি। দেখো কোথায় ঘনত্ব, আমি বলছি ঘনত্ব সবচেয়ে বেশি হইতে হবে তাহলে আয়তন কেমন হইতে হবে? আয়তন কমবে। আয়তন কম, সবচেয়ে কম কোথায় পাওয়া যায় মাত্র তুমি আমাকে বললা? 4 ডিগ্রি সেলসিয়াসে। 4 ডিগ্রিতে। তাহলে সবচেয়ে বেশি ঘনত্ব কোন ডিগ্রি সেলসিয়াসে পানি? তাহলে তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসে। 4 ডিগ্রি। এই কথাটা বুঝছো তুমি? পানি সবচেয়ে বেশি ঘন থাকে 4 ডিগ্রি সেলসিয়াসে। জি মিস, এবার বুঝতে আচ্ছা এটা, পেরেছি। আচ্ছা এবার আসো এটা এমন লাভটা কি? পানি সবচেয়ে ঘনত্ব তখন কিন্তু সবচেয়ে বেশি। তো 4 ডিগ্রি সেলসিয়াসে যদি কখনো কোনো পানি পৌঁছায় তখন পানিটা সবচেয়ে বেশি ঘন হয়ে যাবে এবং ঘন হলে সে কি নিচে থাকবে নাকি উপরেও ভেসে উঠবে বলো তো? বেশি ঘন জিনিস কি নিচে পড়ে যায় তলানি আকারে নাকি উপরে ভেসে থাকে? নিচে পড়ে যায়। নিচে পড়ে যাবে, এটুকুও বুঝতে পারছো। এবার আসো আমরা যখন শীতের দেশে যাব, যেমন কোনো বরফ আছে এমন কোনো জায়গায় যদি তুমি তাকাও তাহলে তুমি কি কখনো দেখছো যে একটা ধরো জলাধার যেমন পুকুর হতে পারে, লেক হতে পারে, যেখানে অনেক বরফ পড়ে সেই জায়গাতে পুকুরের উপরের পুরা অংশটাই কি হয়ে যায়? বরফ হয়ে যায়। কিন্তু সেটা যদি কখনো ভেঙে যায় বা তুমি যদি সেটা কাট করো তাহলে দেখবে নিচে ঠিকই পানি আছে। এরকম কখনো দেখছো? দেখছো জি। বলতে মুভিতে বা টিভিতে, তাই না? আমরা দেখেছি না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওখানে কি হয়? পারিপার্শ্বিক সংস্পর্শে তোমার পানির উপরের তাপমাত্রা কিন্তু অনেক কমে যায়। ধরো তুমি নরওয়েতে গেলা বা খুবই শীতের কোনো একটা দেশে গেলা, ফিনল্যান্ডে বা সামথিং কোথাও। সেখানে ধরো টেম্পারেচার কত হয়ে গেছে? মনে করো -20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। সো আমার বাতাসের টেম্পারেচার -20 ডিগ্রি সেলসিয়াস। তো সেখানে যদি কোনো পুকুর থাকে, সেই পুকুরের পুরা অংশটাই বরফ হয়ে যাবে না উপরের অংশটা? জি হয়ে মিস। তো যাবে কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়ে যায়। তো উপরের পুরা অংশটাই বরফ হয়ে যাবে। কিন্তু আ আ নিচের ঘনত্বটা এতই মানে দেখো আমার কি হয়েছে এটা অনেক মোটা হয়ে গেছে, মানে বরফ হয়ে গেছে। আর ফলে দেখা যাবে কি পানির উপরের অংশের তাপমাত্রা 0 র নিচে চলে গেছে। যেহেতু এটা -20 তে আছে, বরফে পরিণত হয়ে গেছে। এটা অনেক ভারী এবং দেখা যাবে এটা বেশি ঘনত্ব বিশিষ্ট যেই পানিটা আছে সেটার উপর ভেসে থাকবে। তার মানে নিচে যে আছে সে কিন্তু ঠিকই লিকুইড থাকবে। জি মিস। ঠিক আছে? এই কারণে কি হয় বরফের অঞ্চলেও কিন্তু মাছ বেঁচে থাকে পানির নিচে। মানে এটা কাইন্ড অফ আল্লাহর একটা সৃষ্টি, তাই তো? সো এর জন্য বরফের দেশেও তুমি দেখবা যে তুমি এরকম বরফটা কেটে নিচে থেকে মাছ ধরে খাইতে পারবা, হ্যাঁ? এটা মানে জলীয় প জীবগুলোও সেখানে বেঁচে থাকতে পারে। এবার আসো বায়বীয় পদার্থের প্রশ্ন। বায়বীয় পদার্থের আকার নাই, আয়তন নাই, কিচ্ছু নাই, তাই তো নাকি? তো কঠিন পদার্থের বেলায় তোমার নির্দিষ্ট আকার ছিল, আয়তন ছিল। তরলের বেলায় নির্দিষ্ট আকার না থাকলেও তার আয়তন ছিল। কিন্তু গ্যাসের বেলায় কি বিষয়টা একদমই অন্যরকম। তার শুধু যে নির্দিষ্ট আকার নেই তা না, তার নির্দিষ্ট আয়তনও নেই। কারণ তার কিছুই নাই। গ্যাসকে যে পাত্রে ঢোকানো হবে গ্যাসটির সঙ্গে, সঙ্গে সেই পাত্রের আয়তন নিয়ে নেবে। তুমি যদি একটা সিলিন্ডার চিন্তা করো যে আমি অক্সিজেন সিলিন্ডার চিন্তা করতেছি। আমি ধরো অক্সিজেন সিলিন্ডারটাকে ১ লিটার বা ১০ লিটার একটা সিলিন্ডারে রাখলাম। সে পুরা ১০ লিটারের জায়গাটাই দখল করবে। তুমি তাকে ২০ লিটারের সিলিন্ডারে দাও, সে পুরো ২০ লিটার জায়গাটাই দখল করবে। কারণ তুমি তাকে যেই পাত্রে দিবা সে সেই পাত্রের আয়তনই ধরে নেবে। কঠিন ও তরল পদার্থের প্রসারণ যথেষ্ট কম বলে সেটি আমরা দৈনন্দিন জীবনে খুব বেশি দেখতে পাই না। হ্যাঁ, তুমি দেখবা মাত্র 0.006 মিটার। সো এটা তো আসলে বোঝা যায় না। কিন্তু গ্যাসের প্রসারণ অনেক বেশি এবং এটা তুমি বুঝতে পারবা।
আসলে আমরা একটা সহজ পরীক্ষা করি এটার জন্য। কি দেখাইছে? আ সহজ একটা পরীক্ষা করে যে বেলুনের এটা বুঝতেই পারতেছো। তো একটা বেলুনকে একটুখানি ফুলিয়ে একটা বোতলের মুখ লাগিয়ে যদি বোতলটা বরফ দেওয়া পানিতে চুবিয়ে রাখো, তাহলে দেখবে বেলুনটা সংকুচিত হয়ে নেতিয়ে পড়ছে। আবার বোতলটা যদি গরম পানিতে চুবিয়ে রাখো তাহলে দেখবা বেলুনটা ফুলে উঠছে। চাইলে তুমি বাসায় দেখতে পারো। সো নরমালি আগে বেলুনটাকে ফুলে একটা বোতলের মুখে দিয়ে দিবা। তারপর এটা চারদিকে বরফ দিলে দেখবা একদম চুপসে গেছে। আর গরম পানি দিলে দেখবা আবার ফুলে গেছে। এটার থেকেও বেশি ফুলে গেছে, তাই না? জি মিস। হ্যাঁ, তো এটাই হচ্ছে বা ত আ কি বলে বায়বীয় পদার্থের প্রসারণ। তাহলে সবচেয়ে বেশি প্রসারণ তুমি কোথায় দেখতে পাবা? কোন পদার্থে? গরম বায়বীয় পদার্থে। কোন পদার্থে দেখতে পাবা? বাইরের পদার্থ। বায়বীয় পদার্থ দেখতে পাবা। আচ্ছা এরপরে চলে আসলো আমরা যদি তোমাকে নরমাল এক্সাম্পল বলি বায়বীয় পদার্থের এক্সাম্পল আরো আছে। যেমন ধরো সিলিন্ডার। আমরা যখন গ্যাস সিলিন্ডার ব্যবহার করি দেখবা তাপমাত্রার পার্থক্য হলে কিন্তু সেটা এক্সপ্যান্ড হয়ে বিস্ফোরিত হতে পারে। মানে এত বেশি প্রসারণ হতে পারে যে বিস্ফোরণও সম্ভব। এর জন্য কিন্তু দেখবা গ্যাস সিলিন্ডার গুলা বেশি বিস্ফোরিত হয়। আচ্ছা, তবে কঠিন কিংবা তরল বেলায় তাদের উপর প্রযুক্ত চাপ বিষয়টি নিয়ে আমাদের মাথা ঘামাতে হয়নি। গ্যাসের বেলায় কিন্তু চাপ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবো আমি যখনই কোনো গ্যাস নিয়ে কথা বলবো না সেখানে অবশ্যই চাপ বলতে হবে, অবশ্যই আয়তন। এদের মধ্যে একটা রিলেশন থাকে। তরল কিংবা কঠিন পদার্থকে চাপ দিয়ে খুব বেশি সংকুচিত করা যায় না, কিন্তু গ্যাসকে খুব সহজে চাপ দিয়ে অনেক বেশি সংকুচিত করা যায়। কেন এটা তুমি বলো তো? ধরো তুমি একটা কঠিন পদার্থ যদি চিন্তা করো তার অণুগুলা বা ভিতরে পদার্থগুলা খুব কাছাকাছি থাকে না, আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে না, তাই তো? জি মিস। তুমি যখন লিকুইড চিন্তা করবা লিকুইড গুলো একটু দূরে দূরে থাকে, জানো এটা? জি মিস। আর বায়বীয় গুলা সবচেয়ে দূরে থাকে। তাহলে কোথায় ফাঁকা স্থান বেশি থাকে আন্তঃআণবিক অণুগুলার মধ্যে? বায়বীয়। কোন বায়বীয়তে। তাহলে কাকে তুমি বেশি কম্প্রেসড করতে পারবা, মানে চাপ দিয়ে সংকুচিত করতে পারবা? বায়বীয় পদার্থকে। বায়বীয় যাদের মাঝে ফাঁকা আছে তাদেরকে তো সংকুচিত করতে পারবো, কিন্তু গ্যাসকে খুব সহজে চাপ দিয়ে অনেক বেশি সংকুচিত করা যায়, অন্যগুলাকে এত যায় না। একই পরিমাণ গ্যাসকে ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে ঢোকানো হলে তার চাপও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ তাপমাত্রার মতো চাপ বাড়িয়ে কমিয়েও গ্যাসের প্রসারণ সংকোচন করা যায়। এটা কি বলছে? তাপমাত্রার মতো চাপও। ভালো করে বুঝো, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের প্রসারণ হয়, তাপমাত্রা কমাইলে গ্যাসের প্রসারণ বন্ধ হয়ে যায়, রাইট? মানে কমে যায় আর কি। হুম। এটা আমরা আয়তন দিয়েও করতে পারি। কিরকম? মনে করো আমি নরমাল একটা এক্সাম্পল চিন্তা করি। গ্যাসের অণু আরকি। তো তারা ধরো এইরকম একটা পাত্রের মধ্যে আছে, হ্যাঁ? তো এই পাত্রের মধ্যে কয়টা অণু আছে ধরো গ্যাসের? আমি গ্যাসের অণুর নাম্বারটা ঠিক রাখি। ৫ টা আছে ধরো গ্যাসের অণু। ৪ টা ৫ টা। এখন আমি এদেরকে একটা বড় পাত্রে নিয়ে আসবো। এবারও কয়টাই আছে? ৫ টাই আছে। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। বলো তো কোন ক্ষেত্রে গ্যাসের অণুগুলা নিজেদের মধ্যে বেশি চাপ ফিল করতেছে? ১ম পাত্রে না ২য় পাত্রে? প্রথম পাত্রের। ১ম পাত্রে। তাহলে আমি বলব এটার ভি যেহেতু কম ছিল তাই চাপ বেশি। আর এটার ভি যেহেতু বেশি তাই চাপ কেমন হয়ে গেছে? কম তারপর হয়ে গেছে। ব্যস্তানুপাতিক না? জি মিস। হ্যাঁ, কিছু বলছো মুনতাহা? না মিস, বুঝেছি। আচ্ছা ঠিক আছে। তো বলবো তাপমাত্রার মতো তুমি চাপও বাড়ায় কমায় গ্যাসের প্রসারণ সংকোচন করতে পারবা। কাজেই আমরা যদি তাপ দিয়ে গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে মাপতে চাই তাহলে লক্ষ্য রাখতে হবে যেন তার চাপের কোনো পরিবর্তন না হয়। হ্যাঁ, আমরা ৩ টা ভ্যারিয়েবল মানে চলক এখানে চিন্তা করব। চাপ, আয়তন, তাপ। আমি কাকে নিয়ে কথা বলতেছি? প্রসারণ। মানে কি এখানে মেইন ফ্যাক্টর? ভি। ঠিক আছে? আয়তন প্রসারণ। জি এখন মিস। এই আয়তন সংকোচন প্রসারণটা ২ টা কারণে হতে পারে। সেটা চাপের কারণেও আয়তন প্রসারণ বা সংকোচন হতে পারে, তাপমাত্রার কারণেও আয়তন প্রসারণ বা সংকোচন হতে পারে। এখন তুমি জানতে চাচ্ছ এটা কি তাপমাত্রার কারণে হচ্ছে নাকি চাপের কারণে হচ্ছে? যদি আমি বলি তাপমাত্রার কারণে হচ্ছে তাহলে তোমার চাপটাকে স্থির রাখতে হবে, রাইট? জি মিস। নয়তো তুমি পার্থক্যটা ধরতে পারবা না। তুমি যদি বলো আয়তন প্রসারণ চাপের কারণে হচ্ছে তাহলে তোমার তাপমাত্রাটাকে ফিক্স রাখতে হবে। কারণ না হলে তো ২ টার কারণেই সে প্রসারণ এমন হবে যে আমি আসলে সেটা কাউন্ট করতে পারবো না। তো উনারা তোমার যেহেতু বলছে তাপমাত্রা নিয়ে তাই উনারা তোমাকে কি বলছে যে চাপের কোনো পরিবর্তন যাতে না হয় এটা তোমার খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি তাপ দিয়ে গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পায় সেটা জানতে চাই তাহলে আমার চাপটাকে ফিক্স রাখতে হবে।
আমাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ যদি P হয়, আয়তন যদি V হয়, তাপমাত্রা যদি T হয়, তাহলে এটার একটা সূত্র আছে। সেটা কি? PV equals to nRT। তাহলে সূত্রটা কি? টিভি ইকুয়াল টু PV এনআর equals to nRT। এর মধ্যে তুমি অনেকগুলাই জানো, যেমন P দিয়ে কি বোঝাচ্ছে? চাপ। প্রেসার বা চাপ। V দিয়ে কি বোঝাচ্ছে? ভলিউম বা আয়তন। ঠিক আছে? T দিয়ে কি বোঝাচ্ছে? টেম্পারেচার বা তাপমাত্রা। তাই তো? তাহলে আমরা জানি না কোন দুইটা? জানি না যে দুইটা সেটা লিখে নাও। ছোট হাতের আর N দিয়ে কি বোঝাচ্ছে? মোল। মোল বা মোল সংখ্যা। আর বড় হাতের R দিয়ে কি বোঝাচ্ছে? একটা ধ্রুবক। এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। কি বলা হয়? মোলার গ্যাস ধ্রুবক। হ্যাঁ, সংক্ষেপে গ্যাস ধ্রুবকও বলে, বাট এটার সুন্দর নাম হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এই সূত্রটা এত বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা দিয়ে গ্যাসের আমি সব প্রবলেম সলভ করতে পারি। এর জন্য এই সূত্রটাকে কি বলা হয় জানো? গ্যাসের আদর্শ সমীকরণ বা আদর্শ গ্যাসের সমীকরণ বা সূত্র। আদর্শ গ্যাস মানে কি, তারপর বাস্তব গ্যাস মানে কি, এগুলো তোমার পরের লেখাপড়া। আদর্শ গ্যাস হচ্ছে তারাই, মানে যারা খুব ভালো গ্যাস, তাই তো, মানে যারা এই ফর্মুলা ফলো করে। ঠিক আছে? তোমার ক্লাস 9 পর্যন্ত 9-10 পর্যন্ত এইটুকু জানলেই হবে যে আদর্শ গ্যাস মানে হচ্ছে যারা PV equals to nRT ফলো করে। তাহলে যারা ফলো করে না তাদেরকে কি বলবো? বাস্তব গ্যাস। হ্যাঁ? বাট এটা তোমার জানার দরকার নেই। তখন সূত্র কিন্তু অন্যটা। তো এখানে তারা মোলার গ্যাস ধ্রুবক বানায়, তারা এটাকে সর্বজনীন বলছে। তাহলে আরেকটা নাম শিখলা, এটাকে সর্বজনীন গ্যাস ধ্রুবকও বলে। এবং এটার ভ্যালু তুমি ক্যালকুলেটরেও দেখতে পারবে। এটার ফিক্সড ভ্যালু হচ্ছে 8.314। কোন এককে? এসআই এককে। জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে? এককটা বলো। জুল পার কেলভিন পার মোল। আর জুল এনটা কি? পার মোল। পার মোল। এন হচ্ছে মোল এককে গ্যাসের পরিমাণ। এই ধ্রুবকের মান আমাদের সকল গ্যাসের জন্যই সত্যি হবে। আচ্ছা, তাহলে আসলে আমরা আজকে একটা অঙ্ক করে নেই। হুম, আচ্ছা, তো তোমাকে বলছে একটি 100 ml আয়তনের পাত্র। 100 ml মানে এটা হচ্ছে তার আয়তন। পাত্রে এত প্যাসকেল চাপ, এটা হচ্ছে তার প্রেসার পি। এত গ্রাম, এটা হচ্ছে তার মাস। অক্সিজেন গ্যাস রাখা হলো। এর তাপমাত্রা কত, মানে টি কত তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে? সো এখন আসলে আমাদের আরেকটা সূত্র জানতে হবে। তোমাকে যদি কখনো মোল না দিয়ে দেয় তাহলে তোমার সূত্র কি? তাহলে তোমার সূত্র হচ্ছে, তুমি যার মোল বের করতে চাচ্ছ তার ভর লিখবা, ডিভাইডেড বাই তার আণবিক ভর লিখবা। ঠিক আছে? যেমন অক্সিজেনের ক্ষেত্রে ভরটা কত? অক্সিজেনের 128। আণবিক ভর কত? অক্সিজেনকে কিভাবে লিখে? অণু আকারে O2। অক্সিজেন হচ্ছে 16, তাহলে O2 কত হবে? 32 না? ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা সূত্র। তাহলে আসো আমরা অঙ্কটা করে ফেলি। ফার্স্টে কি বের করতে হবে? আমার মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা কত? M বাই বড় হাতের M। প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। প্রদত্ত ভর কত? 128 ডিভাইডেড বাই 32 কত হয়? 4 মনে হয়। হ্যাঁ, তাহলে এটা কত হয়? 4 মল। তাহলে দেখো তোমার কাছে কি কি দেয়া আছে? মোল বের করলা, তাপমাত্রা জানতে চাইছে, আর দেয়া আছে কি কি? আয়তন দেয়া, পি দেয়া, আর তুমি তো জানোই ধ্রুবকের ভ্যালু কত? আর ইকুয়াল টু 8.314। তা তুমি এখন অঙ্কটা করে ফেলবা, কিন্তু আমার একক গুলা খেয়াল করতে হবে। এই যে প্যাসকেল, এটা হচ্ছে এসআই একক, কিন্তু মিলিমিটার তো এসআই একক না। এসআই একক তো মিটার কিউব, তাই না? জি মিস। তাহলে এটাকে আমার মিটার কিউবে নিতে হবে। দ্যাটস ইট। এটাই শুধু পার্থক্য। মিলিলিটার মানে আসলে সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যায় কিভাবে? সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যায় 100 দিয়ে সাধারণত ভাগ করে। ঠিক আছে? সরি, সেন্টিমিটার কিউব 100। আর না, আসলে এটা ধরো আমরা ভুলে গেছি। ধরো তাহলে কি করবা, মনে রাখবা। আমরা জানি কি, 1 1 মিটার সমান 100 সেন্টিমিটার, রাইট? জি মিস। এটাকে 100 না লিখে কি আমি 10 টু দি পাওয়ার 2 ও লিখতে পারি? হুম। লিখতে পারি। তাহলে 1 মিটার কিউব, দেখো হোল কিউব করে দিছে। তাহলে কত হবে? এত সেন্টিমিটার কিউব হবে না? জি মিস। তাহলে 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব? 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, আপু ভুলে গেছিলাম। 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। অথবা উল্টা করে লেখা যায়, 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। আর তোমার কোশ্চেনে কি দেয়া আছে? মিলিলিটার। তাহলে কি লিখবা এখান থেকে? 1 মিলিলিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সেম।
তাহলে 1 মিলিলিটার মানে 10 টু দি পাওয়ার -6, তাহলে 100 মানে কত? 100 ইন্টু 10 টু দি পাওয়ার -6 হবে না? সেটা হবে কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মানে 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, তাহলে আসো ভিটা লিখে ফেলো। ভি হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব, আর প্যাসকেল যেটা দেয় সেটাই, আর যেটা দেয় সেটাই। তাহলে আসো টি বের করে ফেলি। তাহলে সূত্র হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এখান থেকে টি বের করো। টি ইকুয়ালস টু হবে হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনআর। ঠিক আছে না? জি মিস। এইটুকু বুঝছো? জি মিস। আচ্ছা, তো এইটুকু বুঝে ফেললে এখন পি এর ভ্যালু বসায় দাও। পি এর ভ্যালু কত? 108। এটাই বসায় দাও, 108। আমি তোমাকে দেখাচ্ছি। তো এখানে কত বসায় দিব? উপরে উপরে বসাবা হচ্ছে 108 ইন্টু ভি কত? পিভি বাই এনআর। ভি হচ্ছে 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই এন হচ্ছে কত? 4। আর আর হচ্ছে কত? 8.314। তোমার অ্যান্সার আসবে অনেকগুলো 00, সো এটাকে আমি ঠিক করে নিই ইঞ্জিনিয়ার দিয়ে। এটা আসবে হচ্ছে 0.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3। দেখো এটাই। আচ্ছা, এটা কি বের করলাম আমরা? পি এর ভ্যালু, তাই না? 8.10 108, সরি 108 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 4 ইন্টু 8.314। আচ্ছা দেখো, ওরা না এটাকে 10 টু দি, এখানে লিখছে 108 আর এখানে লিখছে 10 টু দি পাওয়ার 8। খেয়াল করছো? দেখো তো তোমার বইও কি একটু অন্যরকম এরকম দেয়া কিনা। এটা আসলে 10 টু দি পাওয়ার 8 হবে। ঠিক আছে, বলতে হয় এটা একটু ঠিক করে নাও। এটা প্রিন্টিং মিস্টেক আসতে হবে। আচ্ছা, তো ক্যালকুলেশন করো। দেখো 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 8.314। অ্যান্সার আসবে 300। তো একক কি হবে? যেহেতু এসআই একক, ক্যালভিন হবে না? জি মিস। আর ডিগ্রি সেলসিয়াসে কত হবে? 273 মাইনাস করে দাও। তাহলে এটা থেকে 273.15 আর কি মাইনাস করতে হয়। 27.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ওরা শুধু 273 মাইনাস করছে, তোমরা 273 মাইনাস করবা। ঠিক আছে, তাহলে 300 থেকে 273 মাইনাস করলে দাঁড়ায় হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাই তোমার আনসার। ক্লিয়ার? হ্যাঁ মিস, মোল সংখ্যাটা আবার একটু যদি বলে দিতেন কিভাবে বের করতে হয়। হ্যাঁ হ্যাঁ, শিওর। যদি মোল সংখ্যা দিয়ে দেয় তাহলে তো দিবে, সাধারণত দিয়ে দেয় না। তাহলে ওরা কি দেয়? একটা প্রদত্ত ভর দিয়ে দেয়। যেমন আমি এত গ্রাম অক্সিজেন গ্যাস নিচ্ছি, তাহলে এই ভরটাকে এম বলবা। আর তার আণবিক ভর বের করতে হয়। আণবিক ভর মানে কি? অণুর ভর। অক্সিজেনের অণু কিভাবে লেখে? 2টা অক্সিজেন অ্যাটম দিয়ে লেখে, মানে পরমাণু দিয়ে। একটা অক্সিজেন পরমাণুর ভর 16, তাহলে 2টার ভর কত হবে? 16 ইন্টু 2 32। তাহলে মোল বের করার নিয়ম হচ্ছে এম বাই বড় হাতের এম, তার মানে 128কে আমি 32 দিয়ে ভাগ দেব। ক্লিয়ার? এটা কি মুখস্থ করতে হবে যে পারমাণবিক ভরটা? পারমাণবিক ভরটা হ্যাঁ মুখস্থ রাখতে হবে। যদি আনইউজুয়াল কিছু দেয় সেটা তোমাকে বলে দেবে, কিন্তু সাধারণত অক্সিজেন, নাইট্রোজেন এগুলো একটু মুখস্থ রাখতে হবে। জিঙ্ক পর্যন্ত মুখস্থ রাখতে হবে। পিরিয়ডিক টেবিল দেখে দেখে মুখস্থ রাখবা। কমন কমন কিছুই দিবে, আনকমন দিলে পরীক্ষায় বলে দেয় সাধারণত। তাহলে এই কোশ্চেনটা আবার দেখবা বাসায়। আমরা নেক্সট দিন আরো কিছু প্র্যাকটিস করবো এটা থেকে। ঠিক আছে? জি মিস। আচ্ছা, তাহলে এই পর্যন্তই পড়ো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।